শরবত বানাচ্ছিস কার জন্য? কাইফা বলে। ভাইয়ের জন্য। ভাইয়া লেবুর শরবত বানাতে বলেছে। কুষাণের কথা উঠে আসতেই কম্পিত হয় হৃদয়। নমিতার কর্মরত হাত থেমে যায় নিমিষেই। খানিক সময়ের জন্য মনোযোগ ছিটকে পড়ে অন্য খাতে। মনে পড়ে গতকালের কথা। মনের মধ্যে এক অজানা টান কাজ করে তার। কাইফার মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুই যা, আমি বানিয়ে দিয়ে আসছি। তোমাকে বানাতে হবে না আপু, ভাইয়া এক্ষুনি নিয়ে যেতে বলেছে। জানোই তো ভাইয়ার রাগ, পরে আমাকে ধমক খেতে হবে। সময় ব্যয় না করে কাইফার হাত থেকে ছুরিটা নিজের হাতে নিয়ে নেয়। মৃদু কাপা কণ্ঠে বলে ওঠে, চিন্তা করিস না, আমি এক্ষুনি দিয়ে আসবো। তোকে তোকে ধমক খেতে হবে না। কাইফা ভাবুক দৃষ্টি মেলে স্থির দাঁড়িয়ে রইল। অবাক চোখে বলল, তুমি নিয়ে যাবে? আচ্ছা, শরবতে কিন্তু চিনি দিও না, তেতো ভাবটা যেন গাঢ় হয়। আমি আসি তাহলে। রান্নাঘর ছেড়ে চলে যায় কাইফা। নমিতা শরবতটুকু রেডি করে পা বাড়ালো কুষাণের রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে পায়চারি করছে সীমা। সীমা সম্পর্কে কুষাণের মামাতো বোন। সে ছোট থেকে কুষাণকে অন্য নজরে দেখে। যখনই কুষাণদের বাসায় আসে বা কুষাণ তাদের বাড়িতে যায় তখন সে ছোক করে কুষাণকে দেখে। জুৎসই অজুহাতের অভাবে এখনো কুষাণের ধারে কাছে ঘেঁষতে পারেনি। নমিতাকে শরবত নিয়ে যেতে দেখে সীমা মুচকি হাসি দিয়ে বলে, আপু, কোথায় যাচ্ছ? নমিতা মৃদু হেসে বলে, কুষাণ ভাইকে শরবতটা দিতে যাচ্ছি, তোর সঙ্গে এসে কথা বলবো। ও, সমস্যা নেই আপু, আমি তোমার সাথে যাই। নমিতার চলন্ত পা দুটো থামায় না। তার কাছে কিছু একটা গড়বড় মনে হলেও মুখ ফুটে বলল, আচ্ছা আসো। সীমার মনে দিল্লিকা লাড্ডু ফুটছে। হাত বাড়িয়ে কিছু চুল বুকের এক পাশে এনে রাখলো। ঠোঁটে কড়া করে গোলাপি লিপস্টিক, পরনে টপস আর লেগিংস। নমিতা ধীর পায়ে কুষাণের কাছে দাঁড়ালো। নত মাথায় বেডের কিনারে চোখ বুজে বসে আছে কুষাণ। ভেজা চিপচিপে চুল বেয়ে টপ করে পানি পড়ছে। কাপা কাপা ঠোঁটে আওড়ালো, কুষাণ ভাই। কুষাণ চোখ মেলে তাকায়। এক জোড়া পায়ে চোখ আটকায় তার। নমিতার পায়ে তার দেওয়া পাইল। শান্ত চোখে তাকায়। নমিতার হাতেও তার দেওয়া ব্রেসলেট। কোনো আওয়াজ না করে শরবতের গ্লাসটা হাতে নিল। নমিতাকে ডিঙিয়ে সীমার সামনে এসে লাজুক হেসে বলে, কেমন আছো ভাইয়া? কুষাণ সঙ্গে সঙ্গে জবাব দিল না। ঢকঢক করে শরবতটুকু সাবার করে বলল, ফাইন। নিমু, গ্লাসটা নে। নমিতা গ্লাসটা নিয়ে বেরিয়ে যাবে তখনই জেরিন ঢুকে ঘরে। উত্তেজনায় দ্রুত পায়ে এসে কুষাণের সাথে বসে দুই হাত মেলে হালকা জড়িয়ে ধরে কুষাণকে। তার কণ্ঠে উচ্ছ্বাস, কুশ, মেরা দোস্ত, তোর জন্য দারুণ একটা সুখবর এনেছি। এমন একটা নিউজ কালেক্ট করেছি যেটা তোর। তখনই বুঝতে পারে এখানে আরও দুজনের উপস্থিতি আছে। তাকায় নমিতা আর সীমার দিকে। সঙ্গে সঙ্গে আবিদও বের হয় শাওয়ার নিতে। কুষাণকে ছেড়ে অপ্রস্তুতভাবে হাসল জেরিন। নমিতাও মৃদু হেসে দ্রুত ঘর ছাড়ল। সীমা মুখ গোমরা করে নমিতার পেছন পেছন গেলেও আবার পেছন ফিরে তাকালো। বেচারি ভেতরে ভেতরে হয়তো জ্বলন হচ্ছে। ওরা যেতেই কুষাণ ঝাড়া মেরে উঠে পড়ে। প্রজ্বলিত দৃষ্টিতে জেরিনের দিকে তাকায়। ওভাবে দৌড়ে এসে জড়িয়ে ধরলি কেন? আমি কি তোর বফ লাগি? নিমু কি মনে করলো বলতো? সরি দোস্ত, এক্সাইটমেন্টে কি করে ফেলেছি খেয়াল ছিল না। এসব ছাড়, যে যেটা মনে করতে চাই তাকে সেটা মনে করতে দে। আগে শোন আমার কথাটা। পশ্চিম আকাশ রাঙা হয়ে উঠেছে সূর্যের শেষ আলিঙ্গনে। আধো আধো অন্ধকার বিরাজ করছে চারপাশে। তবে ছাদ একদম আলোকিত, কৃত্রিম আলোয় সজ্জিত। সবাই সাজগোজ করে এসে স্টেজে ছবি তুলছে। সকলের মধ্যমণি নমিতা। কিঞ্চিত সময় পর আগমন হলো কুষাণের। হাতে একটা ব্যাগ, হাসি খুশি মুখ তার। ডাকলো কাইফাকে। এই কাইফা। উচ্চ শব্দে মিউজিক বাজানোর কারণে সেই ডাক কাইফার কান অবধি পৌঁছায় না। তাকায়ও না একবার। অজ্ঞতা কুষাণী গেল স্টেজের দিকে। অমনি কোথা থেকে সীমা এসে কাছে এসে ভিড়ল। সীমার মতলব বোঝা কঠিন বিষয় নয়। কুষাণ ব্যাগটা দেয় সীমার হাতে। বিষময়ে খুশিতে লাফিয়ে ওঠে সীমা। লাজুক ভঙ্গিতে বলে, তুমি আমার জন্য গিফট এনেছো? তাও আবার সবার সামনে গিফটটা হাতে তুলে দিচ্ছ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি জানতাম তোমার মনেও আমাকে নিয়ে কিছু কিছু হয়। দেখো,
তুমি চাইলে চুপি চুপিও দিতে পারতে। এখন যদি সবাই আমাকে প্রশ্ন করে এত মানুষ থাকতে শুধুমাত্র আমার জন্য কেন গিফট এনেছো, তখন কি বলবো? তোর কিছুই বলতে হবে না, কারণ এটা তোর জন্য আনিনি, এনেছি নিমুর জন্য। ব্যাগটা নিমুর হাত দিয়ে বলবি কুষাণ ভাই পড়তে বলেছে। মন তো ছাড়, আমার মস্তিষ্কেও তোর জন্য কিছু হয় না। কথা কি মাথায় ঢুকেছে নাকি আবার বলতে হবে? কিছুটা বিরক্তি নিয়েই বলল কুষাণ। ফাটা বেলুনের মতো চুপসে গেল সীমার হাসি খুশি মুখ। তবুও কুষাণের মন রক্ষার্থে নিমুর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে জানালো, কুষাণ ভাই দিয়েছে এবং এখনই পড়তে বলেছে। নমিতা স্টেজের উপর বরাদ্দকৃত সোফায় বসে আছে। সামনের টি টেবিলে ব্যাগটা খুলে দেখে তাজা ফুল দিয়ে কাস্টমাইজ করা গহনা। নমিতার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা। নমিতা আর্টিফিশিয়াল গহনা পরেছিল। পরশু ঝামেলা কমাতে এটাই কিনেছিল। তাজা ফুলের গহনা দেখে কুষাণের দিকে তাকিয়ে হাসল। কুষাণ ফোন টিপছে, আর চোখে দেখছে নমিতাকে। তারপর সেই আর্টিফিশিয়াল গহনা খুলে তাজা ফুলের গহনা পরানো হলো নমিতাকে। নমিতার সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তাজা ফুলগুলো। সবাই তাই বলেছে। ভেতর থেকে না চাইতেও কেমন একটা চাপা শ্বাস বেরিয়ে এলো নমিতার। চোখ মুছল টিস্যু দিয়ে। গায়ে হলুদের অনুষ্ঠান বেশ জামকালো পূর্ণ ভাবেই চলছে। নমিতার সঙ্গে বসে ছবি তুলছে একে একে সবাই। কুষাণ বসে আছে চেয়ারে, নিজের মতো ফোন টিপছে। পরনে অলিভ গ্রিন পাঞ্জাবি, হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, যেটা সে আজই কিনেছে। হানিফ তরফদার এলেন, মুখবয় প্রচণ্ড গম্ভীর। কাল রাতে কোথায় গিয়েছিলে? কুষাণ মুখ তুলল। যেখানেই যাই অ্যাড্রেস দিয়ে কি করবে? হানিফ তরফদার চুপ করে রইলেন। খানিক বাদে আদেশ স্বরূপ বললেন, আজকে থেকে তোমার সন্ধ্যার পর বাসার বাইরে থাকা টোটালি বন্ধ। আর বিয়েতে কোনো ঝামেলা করবে না। আমি কিন্তু 24 ঘন্টা আতঙ্কে আছি, নতুন করে আবার কি ঘটনা ঘটাও। কুষাণ একগাল হাসে, স্বাভাবিক গলায় বলে, চাপ নিও বাবা, যা হচ্ছে হতে দাও। চাপ দিয়ে বলছিস চাপ নেব না? আমাকে কি পাগল মনে হয়? কুষাণ গা ছাড়া একটা ভাব কাজ ঝাঁকিয়ে বলে, বিয়েটা খুব ধুমধাম করেই হবে। ফ্রেশ গরুর মাংস অর্ডার দিয়েছে, সকাল হতে হাতে পেয়ে যাবে। রান্নার ব্যবস্থা বাসার সামনে ফাঁকা জায়গাটাতে করে দেবে, সমস্যা নেই। খাওয়া দাওয়া দোতলায় খালি ফ্ল্যাটে খুব ভালোভাবেই হয়ে যাবে। পাত্রপক্ষরা কজন আসবে বলেছি কি? হানিফ তরফদার আচমকা থমকে গেলেন, বিমূঢ় চোখে চেয়ে বললেন, ভূতের মুখে রাম নাম, তোকে কিছু করতে হবে না। তুই শুধু আমার মান সম্মানটা ডুবাস না, তাহলেই হবে। ভালো মেয়ে দেখে 2-3 মাসের মধ্যেই তোর বিয়ে দেবো, দেখিস। কুষাণ শান্ত দৃষ্টি মেলে তাকায়। মুখশ্রী জোরে কালো মেঘের ছায়া। বিরস মুখে বলে, চিন্তা করো না বাবা, আমার লাশের খাটিয়া তোমার কাঁধে উঠলেও তোমার মান সম্মানে এক চুল আঘাত আসবে না। সব কলঙ্ক আমার কাঁধেই সঁপে নেব। হানিফ তরফদার থমকে গেলেন, কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। আর এক মুহূর্তও বসে না থেকে উঠে পড়ে কুষাণ, চলে যেতে নাই। ঠিক তখনই শাহনাজ বেগম জোরে হাঁক ছুড়লেন, কুষাণ বাবা কোথায় যাচ্ছ? এখানেই এসো। নিমুর সঙ্গে ছবি তুলবে না? নিমু ডাকছে তোমায়। কুষাণ এক পলক তার বাবাকে দেখে চলে গেল স্টেজে। ফটো উঠানোর এক ফাঁকে নমিতা ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, আবিদ ভাইয়া কোথায়? ওনাকে তো দেখছি না। কোনো একটা কাজে আটকা পড়েছে। কেন, তাকে দিয়ে কি করবি? কিছু করব না, জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। তাড়াতাড়ি এই অনুষ্ঠান শেষ কর, নয়তো গোসল দিতে দেরি হয়ে যাবে, তখন আবার জ্বর বাঁধাবি। নমিতা সরু চোখে তাকায়, কণ্ঠে দুষ্টুমির রেশ। হ্যাঁ, জ্বর হলে হবে, তাতে তোমার কি? কুষাণ বাঁকা হাসে, দৃষ্টি ক্যামেরার দিকে রেখেই বলে, আমার আবার কি হবে? তোকে মানে বিদায় করতে পারলেই বাঁচি। আকস্মিক এক খাবলা হলুদ মাখিয়ে দেয় নমিতার গালে। হতবম্ব হয়ে যায় নমিতা। হতবাক চোখে তাকায় মাহমুদা বেগমের দিকে। ফের দৃষ্টি ঘুরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা কি করলে তুমি? এখনো অনেকের সাথে ফটো তোলা বাকি, তুমি হলুদ মাখালে কেন? তাও আবার মেকআপের ওপর। কুষাণ জিভ কাটে, এমন একটা ভাব করে যেন সে ভুল করে হলুদ মাখিয়েছে। নিজের দোষ ঢাকতে বলে, তো হলুদের অনুষ্ঠানে হলুদ মাখাবো না, তাহলে সামনে রেখেছে কেন? মাহমুদা বেগম বললেন, তাই বলে তুই এভাবে হলুদ মাখবি? হলুদের বাটিটা তো ফটো তোলার জন্য রাখা হয়েছে, গোসলের সময় মাখানো হবে।
তাছাড়া এতক্ষণ কাউকে হলুদ লাগাতে দেখেছিস? কেউ লাগাই বলে যে আমিও লাগাতে পারবো না এমনটা তো কোথাও লেখা নেই মা। তাড়াতাড়ি গোসল শেষ করো, বেশি রাত হলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পরে আবার ঝামেলা বাড়বে। কুষাণ উঠে যেতে নিলে নমিতাও এক খাবলা হলুদ মাখিয়ে দেয় কুষাণের গালে। রাগে ফুঁসছে নমিতা। কুষাণ আলতো হেসে নমিতার কানের কাছে গিয়ে বলে, আর একটু ভালো করে লাগিয়ে দে, কারণটা কাল বলবো। নমিতা দাঁত কটমটিয়ে বলে, তুমি যাবে এখান থেকে? কুষাণ নাক উঁচু করে বলল, যাচ্ছি। সব ঝামেলা চুকিয়ে রাত 12টা নাগাদ নৌমিতার গোসল শেষ হয়। কিন্তু বিপত্তি বাধে নৌমিতাকে কে কোলে করে নিয়ে পার্টিতে বসাবে। কাইফা গেল কুষাণকে ডাকতে। কুষাণ কারোর সাথে ফোনে কথা বলছে। নৌমিতার হাড়ে কাঁপন ধরছে, জড়সড় হয়ে কাঁপছে ও বিরল। নৌমিতার মামাতো ভাইয়েরা ছোট ছোট, খালাতো ভাই আছে দুটো। ওদের একজন নৌমিতার 1 বছরের বড়, আরেকজন কুষাণের সমবয়সী। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে কিছু কথা বলতে যাবে, তখনই সবাইকে অবাক করে দিয়ে কুষাণ এসে ঝট করে কোলে তুলে নেয় নমিতাকে, যেন কোনো পুতুলকে কোলে নিয়েছে। হকচকিয়ে যায় নমিতা, তবে সবার সামনে তা প্রকাশ করে না। গুটিসুটি মেরে লুকিয়ে পড়ে কুষাণের বুকে। কুষাণ ঠান্ডা গলায় শুধায়, কোন রুমে নিয়ে যেতে হবে? কাইফা বলল, আম্মুর রুমে নিয়ে যাও। কুষাণ সেখানে রেখে চলে যায়। বাসা থেকে বেরিয়ে রওনা হয় অজানা কোনো উদ্দেশ্যে। ভোর 4টা, চারপাশ নিস্তব্ধ নির্জন। ঘুম আর নিস্তব্ধতার গভীরে ডুবে আছে গোটা শহর। এই সময় সবাই গভীর তন্দ্রাচ্ছন্ন। সাফিন কল করায় হঠাৎ নমিতার ঘুম ভেঙে যায়। কথা বলা শেষ করে নজর পড়ে মেহেদির রাঙা হাতের উপর। রংটা দারুণভাবে ফুটে উঠেছে। হাতের রেখাগুলো যেন নতুন অধ্যায়ের সূচনা করেছে, তবে হৃদয় স্মরণ করিয়ে দিচ্ছে অতীতের কথা। ধীরে ধীরে উঠে পড়ল, নিঃশব্দে কাইফার টেবিলের ড্রয়ার খুলে সেই ডায়েরিটা বের করলো, যে ডায়েরিটার 2টো পৃষ্ঠা এখনো পড়া বাকি। ফোনের লাইট জ্বালিয়ে খুবই সতর্কতার সাথে পৃষ্ঠায় চোখ বুলালো। একটা চিঠি লেখা আছে। 7-5 না ভেবে পড়তে শুরু করলো। আমার না হওয়া প্রিয়তমা, আজ তোমাকে এই নামে সম্বোধন কেন করলাম জানো? কারণ তুমি এখন অন্য কারো আমানত, অন্য কারো প্রিয়তমা। আমার কাছে তুমি অব্যক্ত প্রিয়তমা, যাকে এখনো জানাতেই পারলাম না আমার অনুভূতির কথা। তুমি আর আমার নেই ভাবতেই আমার মস্তিষ্কের প্রতিটি কোষ অচল হয়ে পড়ে, কোনো শব্দ খুঁজে পাই না। আজ না হয় এই সম্বোধনে একটা চিঠি লিখলাম। জানি না এই প্রেমিক হৃদয়ের ব্যাকুলতা কখনো তোমার কাছে পৌঁছাবে কিনা, জানি না কখনো তুমি আমার ভালোবাসার কথা জানতে পারবে কিনা, তবুও লিখছি। আজই হয়তো শেষ লেখা, অসমাপ্ত রয়ে যাবে ডায়েরিটা। আমি তোকে ঠিক কতখানি ভালোবাসি তা নিজে অনুমান করতে পারি না, কারণ আমার ভালোবাসা এতটাই বিস্তৃত যে আমার অনুমান শক্তি তার কাছে ঠুনকো। আমি চিরকাল তোর প্রেমে পড়েছি, তোর প্রতি জন্মানো নিষিদ্ধ অনুভূতির মায়ায় পড়েছি, কিন্তু কখনো আমার মনের কথা জানাতে পারিনি। একবার জড়িয়ে ধরে তোর মসৃণ কপালে অধর ছোঁয়াতে পারিনি। পুকুর পাড়ে আমার হাতে লাগানো প্রিয় আম গাছটাকে সাক্ষী রেখে বলতে পারিনি, জীবনের বাকি বসন্তগুলো আমার সঙ্গে কাটাবি, আমাকে একটু ভালোবাসবি। হয়তো অন্য আর 5টা স্বামী স্ত্রীর মতো কোমল হবে না আমাদের সম্পর্কটা। কিছুটা ঝগড়া, অনেকটা অভিমান আর মাঝে মাঝে একটু একটু মারামারি করে কাটিয়ে দেব এই জনম। গ্রামের বাড়িতে গেলে তোর শখ পূরণ করতে মাঝরাতে ঘুম ঝরানো চোখে ভুট্টা চুরি করতে যাব। তোর টক খেতে ইচ্ছে হলে লাল পিঁপড়ের দংশনকে উপেক্ষা করে নির্দ্বিধায় উঠে যাব গাছে। বৃষ্টি নামলে হলে না হয় স্থান কালপাত্র ভুলে কাদা ছোড়াছুড়ি করব ওই দিনের মতো। মাঝে মাঝে তোকে ইচ্ছে করে বেশি করে ঝাল খাওয়াবো, তারপরে ঝালটুকু শুষে নেব আমি। তুই কাঁদবি, আমার উপর রাগ করবি, এলোপাতাড়ি আঘাত করবি, আমি সেটা উপভোগ করব। তোর সব আবদার কখনোই এক বাক্যে মেনে নেব না, কারণ জানিসই তো তোর সঙ্গে তেরামি করে যে সুখ পাই সেটার কোথাও পাওয়া যায় না। এভাবেই না হয় জীবনটা কাটিয়ে দেব। জ্যোৎস্না রাতকে সাক্ষী রেখে বলবো, আমার বসন্ত রানী, তুই আমার বউ হবি, বিয়ে করবি আমাকে। মনের কথাগুলো জানাতে পারিনি বলে ভাবিস না আমার সাহস নেই, আমি ভীত পুরুষ। আসলে তুই আমাকে সেই সময়টাই দিসনি। আমি ভাবতাম আমার নিমু কখনো প্রেম করতে পারে না। আমার নিমু ঠিক তার নামের মতোই ছোট। সে কি করে এত অল্প বয়সে কোনো ছেলের সাথে প্রেমে জড়াবে? বাড়িতে সবার চোখ কখনোই ফাঁকি দিতে পারবে না। আমার নিমুকে আমি চিনি, তাই তো নিশ্চিন্তে মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলাম, যেন ভবিষ্যতে তোকে
ভালো রাখতে পারি। আমার গ্রামে আসার মেইন কারণটাই ছিলি তুই। আমার লক্ষ্য ছিল যখন তুই অষ্টাদশী হবি বুঝবি ভালোবাসা কি, সংসার কাকে বলে, দুটো মানুষের অন্তরের মিলন কেমন হয়, তখন আমি তোকে হালালভাবে নিজের করে নেব। জানি আমাদের সম্পর্কের রসায়ন একটু ঝাঁঝালো, তবু ঝগড়া মারপিট যাই করি না কেন একটা সময় সব ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলেও ক্ষতি কি? আমি কোমলভাবে ভালোবাসতে পারবো না। আমার ভালোবাসায় শাসন বারণ দুটোই আছে এবং থাকবে। কিন্তু যেদিন জানতে পারলাম আমার নিমু আর আমার নেই, সে অন্য কারো মায়ায় জড়িয়েছে, সেদিন ঠিক কী অবস্থা হয়েছিল আমার ভাবতেও পারবি না। তাই তো সেদিন সকালে তোকে অমন নির্দয়ের মতো মেরেছিলাম। তোর ব্যথায় ব্যথিত হয়েছি আমি, কিন্তু তুই আমার ব্যথা অনুভব করতে পারিসনি। হয়তোবা ভেবে নিয়েছিলিস আমি একটা নিষ্ঠুর, নির্দয়, অনুভূতিহীন, কাঠখোট্টা স্বভাবের মানুষ, কিন্তু আমি যেই আগুনে পুড়েছিলাম সেদিন, তা হয়তো আমার রুমের দেওয়াল ছাড়া আর কেউ জানতে পারিনি। এখনও পুড়ছি, তিলে তিলে পুড়ছি। 10 বছর বয়সে যখন জহির কাকার মেয়েকে গলায় দড়ি বেঁধে ঝুলে থাকতে দেখেছিলাম, তখন ভাবতাম ভালোবাসার জন্য মানুষ জীবন দেয় কেন, কি আছে এই ভালোবাসাতে। এখন সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। আমাদের বাসায় থাকতে তোর নামে একটা গিফট পার্সেল এসেছিল, তোর পছন্দের কিছু উপন্যাসের বই। সেটা আমারই দেওয়া, অথচ তুই জেনেছিলিস ওই ছেলেটা তোকে দিয়েছে। আমার কাছে বেটার অপশনের অভাব ছিল না, কিন্তু ওই যে কথায় আছে না, ছায়া পিছু ছাড়ছেও মায়া ছাড়ছে না, তেমনি আমি তোর মায়ায় পড়েছি। তোর নরম মোলায়েম গালে হাত তুলতে আমার বেশ লাগতো। এই সুযোগে ছুতে পারতাম তোকে। যদিও তুই ব্যথা পেতিস, তবে ভালোবাসার জন্য একটু একটু স্বার্থপর হওয়া যায়। আমিও স্বার্থপর হব, ভয়ানক স্বার্থপর। এই যে কলমের কালি ঢেলে কিছু একটা লিখছি, এই সময়টাতেও অবাধ্য কিছু জলের ফোঁটা পাহাড়ি ঢলের মতো নামছে। হাত শিথিল হয়ে আসছে, অসার আসছে ক্লান্ত নিদ্রাহীন দেহটা। মনের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে তলোয়ারটাই হারিয়ে ফেলেছি। আজকে একটা কথা ভেবে বড্ড আফসোস হচ্ছে জানিস, তোর উপর অভিমানের পাল্লা দিনকে দিন ভারী হয়ে যাচ্ছে। আক্ষেপ হচ্ছে বারবার। তোর মনে আছে নিমু, আজ থেকে প্রায় 5 বছর আগে আমরা নৌকা করে ঘুরতে গিয়েছিলাম। আমরা দুজন ঝগড়া করতে করতে হঠাৎ এক ঢেউয়ে নৌকা ডুবে যায়। আমি তখন সাঁতার জানতাম না, তুই আমায় বাঁচিয়েছিলি। সেই 12 বছরের কিশোরীর চোখে আমাকে হারানোর যে ভয় দেখেছিলাম, সেদিনই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে তোকেই করব। এই হৃদয়ের অংশীদারিত্ব কেবল তোর। আমার 15 বছর বয়স থেকে তোর প্রতি জন্ম নেওয়া অনুভূতিদের নির্দিষ্ট নাম দিতে সক্ষম হয়েছিলাম সেদিন। তবে আজ কি মনে হচ্ছে জানিস, তুই আমাকে না বাঁচালেই বরং ভালো হতো। কেন বাঁচিয়েছিলি আমায়? কি এমন ক্ষতি হতো যদি নদীর জলে ভেসে উঠতো আমার মৃত লাশটা? থমকালো নৌমিতা, মস্তিষ্ক শূন্য, সিক্ত অক্ষিপুটে এলোমেলো দৃষ্টি ফেলছে। কোমল হৃদয় আজ অজস্র তীরের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে। কান্নাটা গিলে নিল, চোখ মুছল আলগোছে। পেলব কায়া স্থির থাকতে পারল না, অস্থির চিত্তে ছুটে গেল কুষাণের ঘরে। হন্য হয়ে খুঁজল দিক বেদিক, দেখা মিলল না কাঙ্ক্ষিত মানুষটার। কি যেন মনে করে ছাদে উঠে পড়ল। যেটা ভেবেছিল সেটাই। কুষাণ ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। বিষাক্ত ধোঁয়া খুঁজে নিয়েছে জীবনের সুখ। নমিতা ধীর পায়ে কাছে গেল, তার উপস্থিতিতে চমকালো না কুষাণ। নমিতা শক্ত করল নিজেকে। বৈদ্যুতিক বাল্বের আলোর সীমানা ছাড়িয়ে আবছা আলোয় অবস্থানরত যুবকের থেকে দৃষ্টি সরালো। সিক্ত চোখ দুটি অন্ধকার আকাশের পানে তাক করে বলল, পরীক্ষার খাতায় সময়ানুবর্তিতা রচনাটা নিখুঁতভাবে লিখতে পারলেও কিছু মানুষ সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে না। তাদের কথা কেবল সাদা কাগজেই সীমাবদ্ধ রয়ে যায়। অনিশ্চয়তা বা হারানোর সম্ভাবনা আছে জেনেও ভবিষ্যতের জন্য ফেলে রাখা কাজগুলো কখনো কখনো জীবনের স্বাদটাই কেড়ে নেয়। কথাগুলো দলা পাকিয়ে গেল, আর কিছু বলতে পারল না। ঝাঁপিয়ে পড়ল কুষাণের বুকে। অপ্রস্তুত থাকায় 2 কদম পিছিয়ে যায় কুষাণ। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পুরুষ্ঠ হাত দুটো এলোমেলো চুলে গুজে ফুপিয়ে কাঁদছে নমিতা। কুষাণ নরম স্বরে জিজ্ঞেস করে, তুই ঠিক বলেছিস নিমু, সবটাই আমার ভুল। নমিতা নিরুত্তর, কিছু বলার ভাষা খুঁজে পেল না। কুষাণ 2 আঙ্গুলে চিবুকটা আলতো করে তুলে ধরল। আবছা আলোয় 2 জোড়া দৃষ্টি স্থির রইল কিছু সময়। খুব কাছাকাছি দুজন নরনারী। এই মুহূর্তে নিষিদ্ধ অনুভূতির জন্ম নেবে, এটাই প্রকৃতির নিয়ম। তারাও এর ব্যতিক্রম নয়।
সারা জীবনের জন্য যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, নৌমিতা পায়ের 2 আঙ্গুলে ভর দিয়ে কুষাণের মসৃণ কপালে চুমু খেতে চাইল, কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে পারল না। চুমুটা পড়ল কুষাণের চোখের পাতায়। ব্যাস, আর কে আটকায় কুষাণকে? তবুও নিজেকে কন্ট্রোল করার প্রয়াস চালালো। আবেদনময় ঠোঁট দুটো এলো পাথারি ছুঁয়ে দিল নৌমিতার পুরো মুখে। একটু থামলো। আদর পেয়ে নিস্তেজ হচ্ছে নৌমিতার শরীর। কুষাণের উষ্ণ আলিঙ্গন আবদ্ধ সে। গাল বেয়ে পড়া অশ্রুগুলো মুছে দিল কুষাণ। সমস্ত নিয়মের বাঁধ ভেঙে দুজনেই এক অন্যরকম অনুভূতিতে ডুবে গেল। কুষাণ ধীরে ধীরে এগিয়ে নিল উষ্ঠধর। কিঞ্চিত সময় পরই অধরে অধর মিলিয়ে দিল কুষাণ। চোখ বুজে আসে নৌমিতার। হঠাৎ স্মরণ হলো সাফিনের কথা। দরফর করে উঠল হৃৎপিণ্ড। সে এখন অন্য কারো আমানত ভাবতেই ছিটকে দূরে চলে গেল। ঠোঁটে হাত চেপে ধরল শক্ত করে। জোকের বসে কি করতে যাচ্ছিল সে? নিরেট হলো তার কণ্ঠস্বর। এটা কি করলে তুমি? আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তুমি ভুল লিখেছ। কাল আমার বিয়ে। কুষাণ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওই সাফিন তোর ভালোবাসা নয়, ও তোর মোহ। এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দে। নমিতার রাগ হলো ভীষণ। গোড় থেকে বেরিয়ে গেল পুরোপুরি। কয়েক মিনিটের জন্য তোমার প্রতি সহানুভূতি দেখিয়েছি বলে ভেবো না আমি আমার ভালোবাসাকে ছেড়ে তোমার কাছে চলে আসব। বিয়ে ভাঙার মতো বোকামি আমি করব না। ও আমার মোহ নয়, আমরা একে অপরকে ভালোবাসি। হয়তো তোমার মতো করে ভালোবাসতে পারবো না, তবে আমরা শপথ নিয়েছি বাকি জীবন আমরা একসাথেই কাটাবো। ক্ষিপ্ত হয় কুষাণ। 2 কদম এগিয়ে আসে। তাহলে তাকে ভুলে আমার ঠোঁটে চুমু খেলি কেন? লাইক সিরিয়াসলি ওটা কোনো সহানুভূতি ছিল? নৌমিতা দ্বিধায় পড়ে যায়। কি বলবে বুঝতে পারে না। কাপা কাপা গলায় বলে, বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তুমিও সেই সুযোগের সদ্ব্যবহার করে নিলে। আমি কি সেদে সেদে তোর কাছে এসেছি নাকি? তুই আপোষে ধরা দিলি বলেই আর কন্ট্রোল করতে পারলাম না। আমার নামে মিথ্যা দোষারোপ করবি না। থামলো কুষাণ। আর এক পা এগিয়ে 2 হাতের আঁচলে তুলে দেহটা নিজের আয়ত্তে নিয়ে নিল। তার গভীর চাহনিতে ভালোবাসা, হারানোর তীব্র ভয়, কণ্ঠে আবেদন। বিয়ে করবি আমাকে? একবার শুধু হ্যাঁ বলে দে, বাকিটা আমি বুঝে নেব। এ হয় না কুষাণ ভাই, আমি সাফিনকে ঠকাতে পারবো না। আমার মন প্রাণ জুড়ে শুধু সাফিন, আমাকে ক্ষমা করে দিও। ক্রোধত মেজাজে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল নমিতাকে। ঠোঁটে রহস্যজনক হাসি। তোর মতামতে কি আসে যায়? যেই ঠোঁটে একবার আমার ছোঁয়া লেগেছে সেই ঠোঁট অন্য কারো হতে দেব না। দরকার পড়লে কেটে রেখে দেব। নৌমিতা আটকে উঠল। হাত দুটো আপনা আপনি চলে গেল ঠোঁটে। ভয় ভয় কণ্ঠে বলল, ঠোঁট কেটে ফেললে খাবো কি করে? কথা বলবো কিভাবে? দেখতে কি বাজে লাগবে একবার ভেবে দেখেছো? প্লিজ কেটো না, আমি আর তোমার সামনে আসবো না। নৌমিতার বোকা বোকা কথায় হাসি পেল কুষাণের। তবে সিরিয়াস মুহূর্ত বিধায় ঠোঁট খামড়ে সংবরণ করলো সেই হাসি। কোনো জবাব না দিয়ে চলে যায়, আবার কি যেন মনে করে পেছন ফিরে আসে। নমিতার কানে কানে বলে যায়, বাই দ্য ওয়ে অনেক টেস্টি ছিল, থ্যাংক ইউ রে। কাল যাই ঘটে যাক একদম ভেঙে পড়বি না। আর ভেঙে পড়লেও সমস্যা নেই, আমি আছি তো জান। ভালো করে প্রস্তুতি নে, গোমরা মুখও যেন একদম না দেখি। বি কেয়ারফুল বেবি। কথাটা বলে বড় বড় কদম ফেলে ছাদ থেকে প্রস্থান করলো কুষাণ। এদিকে নমিতা নাক মুখ কুচকে কুষাণকে বকা দিচ্ছে। সবচেয়ে কঠিন কঠিন গালি শোনাচ্ছে নিজেকে। কেন সে ছাদে এসেছিল? এত আবেগী হতে কে বলেছিল তাকে? তবে কাল এমন কি ঘটতে পারে যার জন্য সতর্ক করে গেল কুষাণ? এটা তার মাথায় এলো না। এক প্রকার দুশ্চিন্তা গ্রাস করে ফেললো তাকে। ধরণীতে আবারও নতুন প্রভাতের সূচনা। তবে এই সকালটা যেন একটু অন্যরকম। উন্মুক্ত জানালা দিয়ে সাফেদ পর্দার ফাঁক গলিয়ে ধেয়ে আসছে সোনালি রোদ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে কুষাণ। চুলে ব্রাক বেশ করতে করতে কথা বলছে আবিদের সঙ্গে। মিশন কতটুকু এগোলো? আর বেটা রাখ তোর মিশন। তোর মিশনের চক্করে জানটাই বেরিয়ে যাচ্ছিল। কত রিক্সের কাজ জানিস? প্রাণ ভরে পারফিউমের ঘ্রাণ নেয় কুষাণ। শান্ত কণ্ঠে বলে, লাভলি দোস্ত, এর বদলে জেল থেকে ছাড়িয়ে আনবো তোকে। আবিদ ভেবাচাকা খেয়ে যায়। জেল থেকে ছাড়িয়ে আনবি মানে? যদি ধরা পড়ে যাস তাহলে তো তোকে পুলিশে দেবে, ওটার কথাই বললাম আর কি। আবিদ না কুচকে বলে, এখন সব ফেলে চলে আসবো বলে দিচ্ছি। কুষাণ হেসে বলে, আরে মজা করছিলাম। ওসব ছাড়, রিস্ক তো একটু নিতেই হবে। আফটার অল 2 টিমই স্ট্রং,
মিশনটা কমপ্লিট করে চলে আয়, তারপর তোর আর লাবণীর বিয়েটা ধুমধাম করে দেব। আবিদের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় জেরিন। সে কিছুক্ষণ কুষাণের সাথে কথা বলে কল কেটে দেয়। কুষাণ তীর্যক হেসে চেয়ারে হেলান দিয়ে বসে, বিড়বিড় করে কিছু একটা আওড়ায়। বাহিরে হই হুল্লোড় পরিবেশ, ছোট বাচ্চাদের কান্না, দৌড়ঝাঁপ হঠাৎ করেই বেড়ে গেছে। কুষাণ বুঝে গেল এর কারণ কি। অকপটে রুমের বাহিরে পা বাড়ালো। পাটিতে চুপটি করে বসে আছে নমিতা। উন্মুক্ত কেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নীল রঙের জামদানি শাড়িতে আবৃত শরীর, ঘুমে ঢুলো ঢুলো চোখে তাকিয়ে আছে দরজার পানে। মাথা ধরেছে খুব। বরযাত্রীদের বাড়ি থেকে কয়েকজন লোক এসেছে শাড়ি গহনা নিয়ে। নমিতা দ্রুত হাতে ঘুমটা টানলো, উঠে দাঁড়িয়ে সালাম দিল সাফিনের ভাবি আখিকে। আখি হেসে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? চঞ্চল দৃষ্টি বারবার উপর নিচ করে নমিতা বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, একটু লেট হয়ে গেল জিনিসপত্র নিয়ে আসতে। পার্লারে কখন যাবে, নাকি পার্লার থেকে লোক আসবে? কোনো লোক আসবে না, এখনই বেরোতে হবে। আকস্মিক পুরুষালী দৃঢ় গলায় সবার চোখ তখন দ্বারপথে। জুতার খসখস আওয়াজে দাম্ভিক ভঙ্গিতে হেঁটে এলো কুষাণ। নমিতার আখির কাছে থামলো, নির্ভীক কণ্ঠে বলল, এত দেরি করলেন কেন ভাবি? আখি ঢুক গেলে খোলা হেসে বলে, জানোই তো বিয়ে বাড়িতে কত কাজ, চাইলেই তো যখন তখন চলে আসা যায় না। হ্যাঁ সেটা ঠিক বলেছেন। এনিওয়ে, আপনাকে ওই দিনের থেকে আরও বেশি আখি কানে কানে বলল, কিউট অ্যান্ড হট লাগছে। গালের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আখি কানের পেছনে গুজে লাজুক হাসলো। নমিতা ভালো করে শুনতে পেল না, তবে কুষাণের মুখের হাসি দেখে আন্দাজ করে নিয়েছে কিছু একটা গন্ডগোল তো আছেই। বাম হাতের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কপালে স্লাইড করলো কুষাণ। হাতের কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকিয়ে নমিতাকে ইশারায় বলে রেডি হতে। মুখে চুইংগাম চিবাতে চিবাতে ঘোর লাগা ভঙ্গিতে বলে, বাট আফসোস, আপনার স্বামী এত দ্রুত না টপকালেও পারত। এত সুন্দরী বউটাকে বেচারা ঠিকমতো এনজয়ও করতে পারল না। রূপ রস সবই রেখে গেছে। আখি ঠোঁট কামড়ে আরেকটু কাছে আসে, মানতে হবে, ফ্ল্যাটিং তুমি ভালোই জানো। সুযোগ নিতে চাও নাকি? তাহলে জেনে রেখো, আমি ওরকম মেয়ে নয় যে স্বামী নেই বলে অন্য কারো সঙ্গে শুয়ে পড়ব। আরে বাহ, আপনি তো অনেক দূর এগিয়ে গেছেন। নর্মাল রিলেশন ডিঙিয়ে একেবারে বেড সিন। কুষাণ হাসি থামিয়ে হঠাৎ মুখবয়ব গম্ভীর করে ফেলে, তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চাপা কণ্ঠে বলে, সত্যিটা আপনি নিজে সবাইকে বলবেন নাকি আমি? এর আগেই আখির সাথে আসা দুটো ছেলে যাওয়ার জন্য ডাক দেয়। আখি ঘাবড়ে গিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। এখানে থাকলে হয়তো কুষাণের প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই সত্যিটা লুকাতে হুলস্থুল করে চলে যাওয়া। কুষাণ বাঁকা হেসে মনে মনে আওড়ায়। কাইফা ত্রস্ত ব্যস্ত হয়ে ছুটে এসে কুষাণকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, তোমাকে বাবা ডাকছে। আসছি। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন হানিফ তরফদার, সঙ্গে বেশ কয়েকজন মানুষ। চায়ের সাথে আড্ডা জমেছে বেশ। নিকিতা টুকটাক করছে। নাজিম তরফদারকে দেখেই আফসানা খোঁচা দিতে মিস করলো না। এক মেয়েকে এত অনুষ্ঠান গয়নাগাটি দিয়ে বিয়ে দিচ্ছ, আর বড়টাকে কিছুই দিলে না। মেয়ে তো স্যার, আমার ছেলেকেও কিছু দিলে না। ব্যাপারটা দৃষ্টিকুটুর দেখায় না? নাজিম তরফদার কি বলবে খুঁজে পেল না তিনি। নমিতার বিয়েতে বেশিরভাগ খরচই হানিফ তরফদার করেছেন। মূলত হানিফ তরফদারের থেকে ধার নিয়েছেন তিনি। বাড়িতে গিয়ে জমিয়ে ঝামেলাটা মেটালেই সব পরিশোধ করে দেবেন। এই মুহূর্তে সবার সামনে এমন কথায় ইতস্তত বোধ করছেন তিনি। হানিফ তরফদার পরিস্থিতি বুঝে ধমক দিলেন আফসানা তরফদারকে, সঙ্গে আফসানার স্বামীও ধমক দিলেন। তাই আর এই বিষয়ে কথা বলতে সাহস পেল না আফসানা। কিঞ্চিত সময় পর সবিষ্ট পুরুষটি এসে শটান হয়ে দাঁড়ালো। স্বাভাবিক স্বরে বলে, কি হয়েছে বাবা, ডাকছো কেন? হানিফ তরফদার চায়ের কাপটা টেবিলের উপর রাখলো, গম্ভীর কণ্ঠে বলল, তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, আমার এক বন্ধুর মেয়ে। উৎক্ষণে মাহমুদা বেগম বললেন, বাহিরে মেয়ে খোঁজার কি দরকার, আমাদের মধ্যেই তো মেয়ে আছে। কুষাণের ভ্রুজোড়া আপনা আপনি কুঞ্চিত হয়। কার কথা বলতে চাচ্ছে মা? হানিফ তরফদার উদ্বেগ মিশ্রিত কণ্ঠে বলে, কার কথা বলছো কুষাণের মা? কার কথা আবার?
আমাদের সীমার কথা বলছি, আমার একমাত্র ভাইজি। সীমা পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনছে আর মিটিমিটি হাসছে। সীমার বাবাও কুষাণের মায়ের সাথে তাল মেলালো। কুষাণ আচমকা এমনটা ভাব করলো যেন সে খুশিতে আটখানা। সুপার মা, তোমার চিন্তাভাবনার কোনো তুলনাই হয় না। তোমার পছন্দ তো অলওয়েজ বেস্ট, কিন্তু তোমার বিয়েটা কার পছন্দে করেছিলে বলো তো? মাহমুদা বেগম লাজুক স্বরে বললেন। তোর নানা ভাইয়ের পছন্দ করেছিলাম। কুষাণ তার মায়ের কাঁধে হাত রেখে বলে। তাই জন্যই তো বলি লোকটা আমার বাবা হলো কি করে। হানিফ তরফদার গলায় খাকারি দিলেন। এই হেন কথায় মাহমুদা বেগমও লজ্জায় পড়ে গেলেন। পাগল ছেলে একটা, এখনো আগের মতো দুষ্টামি করে। কুষাণ তো এক কথা বলেই চলে গেছে নৌমিতা আর কাইফাকে নিয়ে। সীমা, নিকিতা, আফসানা তরফদারও বেশ কয়েকজন সঙ্গে যেতে চাইলে কুষাণ সাফ সাফ না করে দেয়। বলেছে সে শুধু নৌমিতার জন্য বুকিং দিয়ে রেখেছে, আর অনেকটা দূরে সেই পার্লার, তাই তারা যেন কাছের কোনো একটা পার্লারে চলে যায়। কারো কাছে ব্যাপারটাই স্বাভাবিক ঠেকছে না, কিন্তু কুষাণের জেদের কাছে কেউই পেরে উঠল না। হানিফ তরফদার আর মাহমুদা বেগম রীতিমতো আতঙ্কে আছেন। আর কেউ না জানলেও ওনাদের ছেলের মনের কথা ওনারা ঠিকই জানেন, তাই কোনো কিছুতেই ভরসা খুঁজে পাচ্ছেন না। ড্রাইভিং সিটে কুষাণও তার পাশে বসেছে নমিতা, পেছনের সিটে কাইফা একা বসেছে। কিছু দূর গিয়ে কুষাণ কাইফার দিকে একটা হেডফোন ছুড়ে দেয়। একটা অডিও বুক দিয়ে দিচ্ছি, আরামসে শুনতে থাকো। আমাদের কথাবার্তা কিছু শুনবি না, দেখবিও না। কাইফা মাথা নাড়ালো। তাজ্জব বনে গেল নমিতা বিসম্মিত কণ্ঠে বলল, আমাদের মধ্যে এমন কিছু কথা আছে যেটা কাইফা শুনতে পারবে না। ততক্ষণে কাইফা হেডফোন পরে নিয়েছে। খোলা জানালায় মাথা ঠেকিয়ে বাহিরটা দেখছে। শহরে হালকা কোলাহল ভেসে আসছে থেমে থেমে। কুষাণ নমিতার চোখে চোখ রেখে আবার চোখ ফেরায় সামনের দিকে। অনেক কথাই আছে নিমো, যেটা কাইফার না শোনাই ভালো। একটা কথা বলো তো আমাকে, এই বিয়েটা কি সত্যিই করতে চাস? নমিতা অবাক হলো না। শেষ রাতে ছাদের ঘটনার পর এগুলো তার কাছে স্বাভাবিক। নমিতা জবাব দেয়, অবশ্যই। কোনো সন্দেহ আছে? এখনো তুই আমাকে বুঝতে পারিস না নাকি বুঝতে চাস না? নমিতার নজর তখন জানালার বাহিরে, কণ্ঠে অনীহা। কি বুঝবো? কি বোঝার বাকি আছে? কুষাণ অধৈর্য কণ্ঠে শুধায়, কিচ্ছু বুঝতে হবে না তোর। জাস্ট ফিল কর আমার ভালোবাসাকে, মন থেকে অনুভব কর আমার অস্তিত্বকে। এখনো সময় আছে, একবার শুধু হ্যাঁ বলে দে, বাকিটা এক তুড়িতে সামলে নেব। নমিতা ঘাড় ঘুরায়, একরাশ বিরক্তি ঝরে পড়ে গলায়। কিসের জন্য হ্যাঁ বলবো? শুনে রাখো, আমি কারোর সাথে ছলনা করতে পারবো না, আর না কখনো ছলনার আশ্রয় নিব। আমার হয়তো তোমাকে পুরোপুরি বুঝতে পারছি না, তবে তোমার ভালোবাসা অনেক গভীর। আমি হয়তো তার যোগ্য নই। তাছাড়া তোমাকে সবসময় ভাইয়ের নজরে দেখি এবং দেখব। আচমকা হ্যাচকা টানে কিশোরী ছিটকে গিয়ে ধাক্কা খায় সুটামদেহি এক বুকের বাঁধনে। মুখ লেপটে থাকে কুষাণের বুকে। এতটাই দৃঢ় সেই বাঁধন যে সপ্তাদশীর সমস্ত শক্তি তার কাছে হার মানে। রহস্যজনকভাবে হাসে কুষাণ। ক্ষুণ্ণ হয় দুজনের মধ্যকার ব্যবধান। কুষাণ নেশালো কণ্ঠে বলে, শেষ রাতের কথা কি মনে করিয়ে দিতে হবে ম্যাডাম? এরপরও যদি ভাইয়ের নজরে দেখেন তাহলে ভাই আর আমার মধ্যে পার্থক্যটা প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। বিষময়ে কিংকর্তব্য বিমূর্ষে কি সব নির্লজ্জ মার্কা কথা বলছে লোকটা। নমিতার সুর চড়িয়ে বলে, আমার প্র্যাকটিক্যালি বোঝার কোনো প্রয়োজন নেই। আমাকে ছাড়ো, ছাড়ো বলছি, ভালো হবে না কিন্তু। নমিতা ওঠার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। অমন বলিষ্ঠ পুরুষের সাথে কি পেরে ওঠা যায়? আমাকে থ্রেট দিয়ে কোনো লাভ নেই। কিছুই করতে পারবি না তুই আমার, কিন্তু আমি অনেক কিছুই করতে পারবো, দেখবি। নির্বাক হয়ে আটকে উঠল নমিতা। ঢুক গিলে শুষ্ক গলায় ভেজায়। কিছু বুঝে ওঠার আগে গাড়ির স্পিড কমিয়ে কোমল কাকনের ন্যায় গালে এলোমেলো চুমু খায় কুষাণ। হতবম্ব হতবাক চোখে তাকায় নমিতা। ভয়ার্ত গলায় বলে, কি করছো এসব? কাইফা দেখছে তো। ডেবিল হেসে আবদার করে কুষাণ। ভালো শোনাচ্ছে তো, আবার বল না রে, শুনতে ভালো লাগছে, অন্যরকম ফিল পাচ্ছি। মুখবয়ব শক্ত হয়ে যায় নমিতার। রুক্ষ গলায় শোনায়, তুমি যেটা করছো সেটা ভালোবাসা নয়, অসভ্যতা। একটু পর আমার অন্য কারোর সাথে বিয়ে, অথচ তুমি আমার অনুমতি ছাড়াই যা ইচ্ছে তাই করে যাচ্ছ। হয়তো তোমাকে কিছু করতে পারবো না, তবে ঘৃণা তো অবশ্যই করতে পারবো। তবে সেটাই হোক আমার হাতিয়ার। নমিতার ছটফটানিতে হালকা করে দেয় বাঁধন। কুষাণ হাত ছড়াতেই দূরত্ব বাড়ায় নমিতা। জানালার সঙ্গে ঘেঁষে বসে সে। কুষাণ হো হো করে অট্ট হাসিতে ভেঙে পড়ে। তাচ্ছিল স্বরে অপমান সুযোগ বলে, এমনিতেও তোকে আমি বিয়ে করব না, একটু মজা নিলাম আর কি।
আমার বিয়ের সম্বন্ধ চলছে দুজনই তোর চেয়ে সুন্দরী এবং স্মার্ট। পারিবারিক স্ট্যাটাস অনেক ভালো। এতক্ষণ তো জাস্ট ফান করেছি। তোর মতো আবেগী মেয়েকে চুমু খাওয়া খুবই ইজি ব্যাপার, তাই সুযোগটা মিস করলাম না। চুপচাপ জমাট নীরবতায় চোখ ভরে পানি আসে নমিতার। কথাগুলো হৃদয়ে স্ফুলিঙ্গের ন্যায় ঝলসে দেয়। প্রথম ছোঁয়া কি এত সহজে ভুলে থাকা যায়? কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা বোঝার সঠিক জ্ঞান এখনো হয়নি কিশোরীর। কাজল লেপ্টে একাকার, কত সহজেই অপমান করে দিল, চরিত্রে দাগ লাগালো, যার জন্য সে কি সুন্দর নিখুঁত সত্যি কথাটা মুখের উপর বলে দিল। অপমানটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তবুও করুণ চাহনি তার। অনেক কিছু বলতে গিয়েও পারল না। মাঝ রাস্তায় আচমকা বাঁক নিয়ে ব্রেক কষল কুষাণ। কানে ব্লুটুথ গুজে দরজা খুলে বের হয়ে কারো সঙ্গে কথা বলল। বেলা তখন 10:30। এতক্ষণে হয়তো বাড়িতে হইচই পড়ে গেছে। রান্না বান্না, সবার সাজগোজ, বরপক্ষের জন্য আয়োজন। মিনিট কয়েক পর ফিরে এলো কুষাণ। ধরাস করে গাড়ির দরজাটা লাগিয়ে একটা ঘান ছাড়ল। তবু কিনা হিন্দি ওয়েডিং গান, যেন বিয়েটা বাড়িতে নয় গাড়িতেই হয়ে যাবে। এদিকে নৌমিতা সব চিন্তা ঝেড়ে এখনো পার্লারে কখন পৌঁছাবে সেই চিন্তায় বুঁদ হয়ে আছে। নৌমিতা অধৈর্য গলায় বলল, মাঝ রাস্তায় গাড়ি থাকার কারণ কি? পার্লারে কখন পৌঁছাবো? দেরি হয়ে যাচ্ছে না? কুষাণ আপন মনে গান শুনছে। কাইফা কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। জানালার ফাঁক গলিয়ে রোদের আলো মুখে পড়ায় পিটপিট করে চোখ মেলে তাকালো। কুষাণ গা ছাড়া ভাব নিয়ে জানালো, পার্লারে গিয়ে কি করবি? তোকে এখন কিডন্যাপ করে নিয়ে যাব। কুষাণের ভাবলেশীন কথায় নৌমিতা মনে মনে ঘাবড়ে গেলেও তা প্রকাশ পেতে দিল না। তেজি কণ্ঠে বলল, ফাজলামু বাদ দাও কুষাণ ভাই, জোহরের আজানের পরেই বরপক্ষ চলে আসবে, তাড়াতাড়ি চলো। কুষাণ ফোন ঘাঁটতে ঘাঁটতে ডাক দেয়। কাইফা রে। কাইফা তখনই জবাব দেয়, জি ভাইয়া। এখান থেকে অটো করে বাসায় যেতে পারবি না? কাইফা ধৈর্য কণ্ঠে প্রত্যুত্তর করে, অবশ্যই, কেন পারবো না? তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। অল দ্য বেস্ট ভাইয়া। নৌমিতা চমকে ওঠে, অবাক কণ্ঠে বলে, কাইফা তুমি? জি আপু, আমি সব সময় আমার ভাইয়ের পক্ষে ছিলাম। আমি সব জানি। ওই দিন যে তুমি ভাইয়ের ডায়েরিগুলো পড়ে থাকতে দেখেছিলে, আমি ইচ্ছে করেই ফেলে রেখেছিলাম। যদিও শিওর ছিলাম না তুমি পড়বে কিনা, তবে প্ল্যান সাকসেসফুল হয়েছে। ভাইয়াও জানতো না আমি যে এমন কিছু করব। এখন ভাইয়া যেটা বলবে চুপচাপ মেনে নাও, কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। নৌমিতার নাকের পাটা ফুলে উঠেছে বারবার। কেঁদে দেওয়ার উপক্রম, তাকে এত বড় ধোঁকা। শাফিনকে ব্যাপারটা জানাবে কি করে? মোবাইলটাও তো সাথে আনিনি। সময়ের সাথে সাথে হৃদস্পন্দনের কম্পন বাড়ছে। রাগী কণ্ঠে বলে ওঠে, সব কয়টা ধান্দাবাজ, আমি এত কিছু জানি না। আমাকে পার্লারে নিয়ে চলো, আমি না সেজে বিয়ে করব না। এখানে বসে থেকে কি কোনো লাভ আছে? মেকআপ করতে কত সময় লাগে জানো? কুষাণ ভ্রু শার্টের উপরিভাগের বোতাম দুটো খুলে মৃদু চুলকে হিয়ালি স্বরে বলে, তাহলে এখন কান্নাকাটি শুরু কর। গর্জে উঠল নমিতা। কান্না শুরু করবো মানে? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বলছো কান্নাকাটি শুরু কর? কি চাওটা কি তুমি? তোর কি আমাকে পাগল মনে হয়? আমি এত টাকা খরচ করে মেকআপ করাবো, তারপর তোর ওই প্রেমিক শাফিনার জন্য ফ্যাচ ফ্যাচ করে কেঁদে আমার টাকা জলে ডুবাবি? এটা কি মগের মুল্লুক? টাকা কি গাছে ধরে? তাই মাঝ রাস্তায় গাড়ি থামিয়েছি। এখন কান্নাকাটির এপিসোড শুরু করে দে। কান্না করা শেষ হলে পার্লারে নিয়ে যাব, তার আগে না। নমিতা ভ্রু কুচকে বলল, আরে আশ্চর্য তো, বিয়ের দিন কাঁদবো না তাই বলে বিদায়ের কান্না মেকআপ নষ্ট হওয়ার ভয়ে সকালেই কেঁদে ফেলবো? আমি এতদিন কনফিউশনে ছিলাম, কিন্তু আজ নিশ্চিত হলাম তুমি আসলেই তোমার ব্রেন পাইকারি ধরে গুলিস্তানে বিক্রি করে দিয়েছো, সাথে তোমার বোনের ব্রেনটাও। কুষাণ ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে বলল, এবার তোরটাও বিক্রি করে দেব। তারপর সেই টাকা দিয়ে হানিমুনে যাব থাইল্যান্ডে, বুঝেছিস? এখন বেশি প্যাক না করে চুপচাপ বসে থাক। নমিতা চুপ করে থাকে না, কথা চেপে রাখার স্বভাব তার নেই। তোমার টাকায় সাজতে আমার বয়ে গেছে। শাফিন বলেছে পার্লারের বিল সে দেবে, আমার বরের টাকায় সাজবো আমি, বুঝেছো? কুষাণ জ্বলন্ত দৃষ্টিতে তাকায়। ইচ্ছে করছে এক লাথি দিয়ে তোকে গাড়ি থেকে বের করে দেই, নয়তো
ওই যে পচা পুকুরটা আছে না, ওখানে 1 ঘন্টা নাকানি চুবানি খাইয়ে তারপর হসপিটালে অ্যাডমিট করে দিয়ে আসি। আরেকবার শুধু ওই জানোয়ারকে নিজের বর বলে দাবি করে দেখ, বিশ্বাস কর আমি এটাই করব। এখানে তোর বাপ চাচা নেই যে তোকে বাঁচাবে, এখানে আমার কথাই শেষ কথা। কাইফা খিলখিল করে হাসছে। নৌমিতা রাগী চোখে তাকালো কাইফার দিকে। নৌমিতার চাহনিতে কাইফা 2 হাত মুখ চেপে ধরে হাসি আটকানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে বেচারি। তখনই আবিদ আর জেরিন চলে এসেছে। দুজনে গাড়িতে বসতেই কুষাণ দ্রুত স্টার্ট দিল। সিরিয়াস ভঙ্গিতে বলল, মিশন কমপ্লিট।